আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিভেরিয়েট টেবিলটা অনেকেই বুঝিনি তাই। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, এক মিনিট একটা প্রশ্ন ছিল। স্যার প্রশ্নটা হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর। সো সকালে তো আমি প্রশ্ন করতে পারি না, তো আমাকে 2 মিনিট সময় দিলে আমি একটা কোশ্চেন করতাম আর কি। আচ্ছা স্যার, আমরা হচ্ছে যে চ্যাপ্টারটা পড়ছি সেই চ্যাপ্টারের স্যার আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আর মেইনটেনেবল প্রফিট, এখান থেকে আমরা ইনভেস্টমেন্ট যে ইন্টারেস্ট থাকে, ডেপ্রিসিয়েশন থাকে, ব্যাড ডেট থাকে এবং ইনকাম ট্যাক্স, এই চারটা অ্যামাউন্ট বাদ যায়। সো আমার কথা হচ্ছে যে ইনকাম ট্যাক্সটা সবার শেষে আমরা বাদ দিচ্ছি। এরকম কি করা যায় যে আমি ইন্টারেস্ট প্রথমে বাদ দিলাম, তারপর ইনকাম ট্যাক্স বাদ দিচ্ছি, তারপর ব্যাড ডেট বাদ দিচ্ছি? এরকম সিকোয়েন্স উল্টাপাল্টা করলে কি কোনো সমস্যা? আদারওয়াইজ হচ্ছে ইনকাম ট্যাক্স সবার শেষেই বাদ দিতে হবে। হ্যাঁ, এটা আছে সমস্যা, উল্টাপাল্টা করা যাবে না, সবার শেষে ইনকাম ট্যাক্স বাদ দিতে হবে। আচ্ছা, আর কিছু কিছু অঙ্কে স্যার আমাদের হচ্ছে যে ডেপ্রিসিয়েশনের পরিমাণ দেয়া নেই, আমরা ধরে নিয়েছি। যদি আমি না ধরি তাতে কি কোনো প্রবলেম হবে? না, প্রবলেম নেই, ওটা বেশি সুবিধা হবে। ডেপ্রিসিয়েশনের রেট যদি না দেয়া থাকে তাহলে আমাদের অ্যাজাম্পশন ধরার দরকার নেই, ধরলেই ঝামেলা বেশি। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম স্যার। এটা কোন অধ্যায় করে বলছেন স্যার? এটা রিসোর্স মেথোলজি 6 নম্বর অধ্যায়। কোন বই স্যার? রিসোর্স মেথোলজি 6 নম্বর অধ্যায়। কোন বই? এটা এম কে জামান রচিত। ও স্যার, এটা তো স্যার আমার কিছু নাই স্যার। এটা তো থাকবে না। এটা তো স্যার বইটা পিডিএফ আর এই বইটা তো মেইন বই আছে, কিন্তু বাট এই তো পিডিএফ তো দিতে বলছিলাম স্যার, দিলেন না তো। আচ্ছা, পিডিএফ সবার কাছে আছে, গ্রুপে আছে, সবাই দিয়ে দেয় না কেন? হেল্প করে না কেন? আমি একা একা করে ফেলবো? যাদের কাছে, অনেকের কাছে চাইছি স্যার। এই গ্রুপে সবার কাছে আছে, নতুনরা বাদে। ক্লাস শেষে আবার দিয়ে দেন। আমি দিয়ে দেব। আচ্ছা, সবাই দিয়ে দেবে। স্যার আমি কিন্তু গ্রুপে অ্যাড হইনি স্যার, আমাকে একটু অ্যাড করেন। গ্রুপে অ্যাড হইনি, আমাদের সাথে জয়েন হলো কে? গ্রুপে অ্যাড না হয়ে জয়েন করলো কে? নাম কি? স্যার মিতু, ইমরোজান মিতু। আচ্ছা, ওই যশোর থেকে? জি স্যার, জি স্যার। হ্যাঁ, গ্রুপেতে অ্যাড আছে। স্যার যশোরের ছেলেগুলো নিয়েন না স্যার। স্যার যশোরের ছেলেগুলো কিন্তু স্যার খুব পাকা। ওই যে যশোররাই কিন্তু বলতেছে। এই কথা কে বলছে? এই কথাটা কে বলছে? ওইটাই তো যশোর থেকে বলতেছে। স্যার আসলে যশোররা কিন্তু স্যার খুব খারাপ। যশোররা কেউ যশোরদেরকে দেখতে পারে না, তার মানে এই জন্য কেউ উপরে উঠতে জানেন যে স্যার কোথায়, মানে কোথাকার, এটা কি জানেন? না জেনে কথা বলেন না। আরে যশোর কেন আমরা জানি নাকি? এখানে তো না, এখানে তো সার্জেনিয়া প্রশ্ন উঠেছে। হ্যাঁ হ্যাঁ, এখানে সার্জেনিয়া প্রশ্ন উঠেছে। তার মানেটা কি? সব কিন্তু রেকর্ড হয়ে গেছে। আচ্ছা, সবগুলো এই সবগুলো কিন্তু রেকর্ড হয়ে গেছে। আমি কিন্তু রেকর্ড অন করে দিছিলাম। ভাই আমরা সবাই তো অ্যাডাল, এই নিউজে আমরা এই ধরনের কথা বলি এখনো। হ্যাঁ, আচ্ছা, ওই যে ক্লাসটা স্টার্ট করে স্যার। ক্লাস স্টার্ট করে তো সাবমিট তো আমাদের ক্লাস থেকে প্রথম লাইন শুরু করেছে সাবমিট। সে জিজ্ঞেস করে কোন সাবজেক্ট, কোন বই, কোথা থেকে করেন আপনি? স্যার মাঝখান থেকে দেখতেছি তো, এই জন্য সমস্যা হইছে। এক সাবমিটই আমাদের আবার চলে গেল যশোরে, যায় কোথায় অনুরাগ, মিজানুর রহমান অনুরাগ। আর ভাই কেউ পারলে পিডিএফ একটু ফেসবুকে এই যে আমাদের ওয়াজিব কার্ড কাম টু দ্য পয়েন্ট, ওয়াজিবের আমি সংজ্ঞা বলেছিলাম, কর্মজনিত ফলাফল চিত্রের মাধ্যমে উপস্থাপন করাকেই ওয়াজিব বলা হয় নাকি? তো ওয়াজিবের মাথা সবসময় উপরের দিকে যায়। হ্যাঁ, পিছনে যাবেন, 1 নম্বর থেকে একটু দেখাবেন। 1 নম্বর থেকে এগুলো রেকর্ড করে আছে তো। 1 নম্বর থেকে গেলে তো আবার এই 6 থেকে 6 পর্যন্ত আসতে আসতে আমাদের শেষ টাইম শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। 1 নম্বর থেকে রেকর্ড আছে, আমি এগুলো আবার লিংক দিব দরকার হলে আজকে। এখন আমাদের গ্রাফ কয়টা শিখাইছি? এই এই তো কথা বললে আমি পড়াবো কি করে? স্যার পড়ান লাগছে। বলছি যে গ্রাফ হচ্ছে কয়টা? 6টা। আর টেবিল কয়টা?
তিনটা মনে আছে? সাধারণ টেবিল, বিভেরিয়েট টেবিল, লিপ স্ট্রিম টেবিল। আর গ্রাফ 6টার নাম কি? প্রথমে পাই চার্ট মানে বৃত্ত তালিকা, এই সেই পাই চার্ট। পাই চার্টের চিত্র দেখলে চেনা যায় যে পাই চার্ট মানে বৃত্ত তালিকা। একটা বৃত্তের পরিধি কত? 360 ডিগ্রি। হ্যাঁ, এখন যতগুলো এলিমেন্ট হোক না কেন, আইটেম যতগুলো আসুক, ওই 360 ডিগ্রির মধ্যে আমরা দেখাবো যে কতটুক জায়গা, কোন এলিমেন্ট কতটুক জায়গা দখল করে আছে। এখন এই জায়গা দখল করে আছে এটা দেখাতে গেলে আমাদের ডিগ্রি বের করতে হবে। এবার এই ডিগ্রিগুলো আমাদের চাঁদা দিয়ে মাপতে হবে। চাঁদা দিয়ে এখানে মাপা তো আমরা শিখাইছি কিভাবে চাঁদা অনুমান করে মেপে নিতে হয়। বাস, মোহন ভাইয়ের ভিডিও আর অডিও অফ করেন। সবাই মিউট আনমিউট করে রাখেন, তাহলে সাউন্ড হবে না। এরপরে আমরা শিখছি পাই চার্টের পরে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম, আয়তলেখ। আয়তলেখ গুলো কেমন? আয়তলেখ এরকম শহীদ মিনারের মতো থাকে, কিন্তু একটার গায়ে আরেকটা লেগে থাকে। ড্র এ হিস্টোগ্রাম। 10 থেকে 0 থেকে 10, 10 থেকে 20, যেমন 0 থেকে 10, এই যে 10 ফিট জায়গা, এখানে একটা মনে করি 0 থেকে 10 লিঙ্ক জায়গা, এখানে একটা 5 তলা বিল্ডিং আছে। 10 থেকে 20 এই জায়গায় 12 তলা বিল্ডিং আছে। 20 থেকে 30 এখানে 15 তলা বিল্ডিং আছে। এরপরে বিল্ডিং এর উচ্চতা 22 তলা, তারপরে 14, তারপরে 4। এইগুলো আমাদের বিল্ডিং এর মতো একটা তৈরি করে দেখাতে হবে। এইটা হলো আমাদের হিস্টোগ্রাম। একটা গ্রাফ পেপার নিব। গ্রাফ পেপারে নিচে আমরা এই ক্লাস ইন্টারভ্যাল গুলো লিখবো। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 40, 50, 60। এটা লিখলাম 0, 10, 20, 30, 40, 50, 60। তাহলে ছোট ছোট 5 ঘর পর পর 10 নিয়েছি, তাহলে মানে প্রতি ঘরের মান 2। ওএক্স এক্সিস, ওএক্স অক্ষে 1 স্কয়ার ছোট একটা ঘর সমান সমান 2 ইউনিট, 2 একক ধরেছি। আচ্ছা, এবার আমি ও ওয়াই এক্সিস এদিকে দেখলাম 22 তলা সর্বোচ্চ, তাহলে 22 তলা পর্যন্ত যেতে হয়, তাহলে 5 5 করে ব্যবধান নেওয়া যায়। যেমন 0, 5, 10, 15, 20, 25। আচ্ছা, এখন 0 থেকে 10 এর উচ্চতা বলেছি 5, তাহলে 0 থেকে 10 এর উচ্চতা 5 পর্যন্ত যে একটা দাগ দিয়ে দিলাম। বাস, এরপরে 10 থেকে 20 এখানে উচ্চতা হচ্ছে 12, তাহলে 10 যদি হয় আর 1 ঘর 2 ঘর উপরে আছে 12, 10, 11, 12। এরপরে 15, তাহলে 20 থেকে 30 15 পর্যন্ত যে দাগ দিলাম। 30 থেকে 40 22 পর্যন্ত যে এখানে একটা দাগ দেওয়া হলো। 40 থেকে 50 এখানে আছে 14। এরপরে আছে 50 থেকে 60, এটা হলো 4 দাগ পর্যন্ত আসলো। আচ্ছা, এইটা কি ওয়াই এর 5 ব্যবধান কেন স্যার, সেটা তো বুঝলাম না। 0 থেকে 10 পর্যন্ত 5 ব্যবধান কেন, নাকি ওয়াই রেখা? মানে 0 থেকে ওয়াই এর যে সরু রেখাটা আছে সেখানে 5 5 ব্যবধান কেন? ও 5 ব্যবধান, এটা তো আমাদের ধরে নিতে হয়। যেমন আমাদের এখানে দেখা আছে যে উচ্চতা দেখাবো 5 থেকে 22 পর্যন্ত। আচ্ছা, 5 থেকে 22 পর্যন্ত সর্বোচ্চ, তাহলে রেঞ্জ কত? একটা রেঞ্জ বের করতে হয়। 22 মাইনাস 5, তাহলে রেঞ্জ হচ্ছে 17। তো 17 যেহেতু কমই আছে, যদি এখানে 37 হতো তাহলে কিন্তু আমরা বেশি উপরে যেতে পারতাম না, তখন 10 10 করে করে ব্যবধান নিতাম। তো এখন এই 22 17কে ভাগ করে দেখলাম যে 5 করে যদি ব্যবধান নিই তাহলে 4 5 20, অর্থাৎ 4টে ঘর হলে হয়ে যাচ্ছে আমাদের এখানে। 25 পর্যন্ত আমি নিছি, 25 নেওয়ার দরকার নেই। এখন খেয়াল করবেন যে আপনি এতগুলো রেঞ্জ মেঞ্জ আপনার দেখার দরকার নেই। কিভাবে ধরতে হয় যে ব্যবধান যেহেতু কম আছে, সুতরাং 5 করে না নিয়ে এখান থেকে 10 করেও নেয় তাও কিন্তু হবে, যদি 2 করে নেয় তাও হবে, কিন্তু চিত্রটা একটু উপরের দিকে বড় হয়ে যাবে। এই তো 5 করে ব্যবধান নিলে আমাদের সুবিধা যে 0 থেকে 5, 5 থেকে 10, 15, 20, 25। 25 পর্যন্ত গেলাম কেন? 22 আছে তাই, কারণ 20 পর্যন্ত আমি যদি থামতাম তাহলে আরো 2 ঘর উপরে যাওয়া লাগতো, এই জন্য 25 পর্যন্ত যেয়ে থেমে গেছি।
আচ্ছা, তাহলে প্রতি ঘরের মান কত হয়েছে বলেন তো? ছোট ছোট একটা ঘর, 5 ঘর পর্যন্ত যদি 5 নেওয়া হয়, প্রতি ঘরের মান 1 হয় না? ওয়াই এক্সিস 1 স্কয়ার সমান 1 ইউনিট। প্রতি বর্গ ঘরের মান 1 ইউনিট ধরে পাই। আর এদিকে প্রতি বর্গ ঘরের মান 2 ধরেছি। 10, 20, 30, 40, 50। এটা তো আমাদের ক্লাস ইন্টারভেল দেখে দেখে এই বহাতে হয়। আচ্ছা, হিস্টোগ্রাম যেটা হলো, এই হিস্টোগ্রামের সাথে একটা ফ্রিকোয়েন্সি পলিগন বলেছিল, তাই আমাদের এই দাগটা দেওয়া হয়েছে। এই একটা সাপের মতো একটা দাগ আছে না, এই যে কালো, এটা কিন্তু পলিগন, গণসংখ্যা বহুভুজ। এখন এই পলিগনটা কেন কিভাবে দিতে হয়? ঠিক ক্লাস ইন্টারভেলের মিডিলে বসাতে হয়। তাহলে 0 থেকে 10 এর মিডিলে আমাদের একটা দাগ বসবে 5 বরাবর, এখানে দেয়, ওই এর উপরে দিলেই হবে। তারপরে 12, তাহলে এই 12 বরাবর ঠিক মিডিলে। এরপরে 15, ঠিক এর মিডিলে 15। তারপরে 22, এই যে 22। এরপরে আবার 14 নেমে আসলো, এই সেই 14। এরপরে 4, ঠিক এই ঘরের মিডিলে 4। আচ্ছা, এবার আসি, যদি আমি দাগ এই পর্যন্ত দিয়েই রেখে দিতাম, নিচে ডট ডট না দাগ দিতাম, তাহলে এটা হতো ফ্রিকোয়েন্সি কার্ভ। আর যখনই নিচে নামাই দেবো তখন হয়ে যাবে ফ্রিকোয়েন্সি পলিগন। তাহলে কার্ভ এবং পলিগনের পার্থক্য শুধু এই ডট ডট করে নিচেই যোগ করে দেওয়া, নিচে মিলিয়ে দেওয়া। নিচে মিলাই দিলে পলিগন, না মিলাই দিলে কার্ভ হবে। অবশ্যই ডানের পাশে আমরা কার্ভ তৈরি করেছি, এখানে বলেছিল ফ্রিকোয়েন্সি কার্ভ দেখাও, তাই ফ্রিকোয়েন্সি কার্ভ দেখাই দিলাম। এই স্যার এখানে হচ্ছে যে ফ্রিকোয়েন্সি পলিগনের যে দাগগুলো আমরা দিচ্ছি, এটা কি প্রত্যেকটার মাঝখান বরাবর হবে? হ্যাঁ হ্যাঁ, দুইটা রেঞ্জের মাঝখান বরাবর, যেমন 10 আর 20 ঠিক মিডিল বরাবর এই সুযোগ করে যাবে। এই কি প্রশ্ন কি স্যার দুইটা দিছে তিনটা? এখানে কিন্তু 3টা প্রসেস ছিল একসাথে। একটা ছিল একটা হিস্টোগ্রাম, এই হিস্টোগ্রামে যে সাদা সাদা দাগ এইটা। এরপরে বলছে ফ্রিকোয়েন্সি পলিগন, এই পলিগনটা হিস্টোগ্রামের মিডিলের উপর দিয়ে দিছি। অবশ্যই আলাদা গ্রাফ নিলে হয়তো, কিন্তু একই সাথে প্রস্তুত করলে এক গ্রাফে সব দেওয়া যায় না। এরপরে বলছে আবার ফ্রিকোয়েন্সি কার্ভ করো, তো ওই হিস্টোগ্রামটা কপি করে আমরা এই পাশে কার্ভ দেখা দিয়েছি। তাহলে স্যার হিস্টোগ্রাম এবং পলিগন দুইটার জন্য একটা উত্তর হবে? হ্যাঁ, একসাথে হবে, কিন্তু নাম্বার দুটো হবে, 2 পাওয়া যাবে। হিস্টোগ্রাম এন্ড পলিগন একসাথে হয়ে গেল। আবার হিস্টোগ্রাম এন্ড কার্ভ, এটা একসাথে হয়ে গেল। আচ্ছা, যদি এবার হিস্টোগ্রাম না বলে আমাদের বলতো ফ্রিকোয়েন্সি কার্ভ দেখাও, তাহলে আমাদের এই মিডিল গুলো কিভাবে বের করতাম? হ্যাঁ, কোনো সমস্যা নেই। 0 থেকে 10 এর মিডিলে এই দাগটা হয়, ঠিক এই দাগটা বরাবর উপরের দিকে চলে যাব, যে এখানে দেখলাম 5 বরাবর এই জায়গায় একটা বিন্দু দেওয়া হবে। এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দুগুলো সব স্কেল দিয়ে যোগ করে নেব, যোগ করে নিয়ে আমরা রেখে দেবো। বাস, এখান থেকে নিচে নামাই দিলে পলিগন, নিচে না নামালে ফ্রিকোয়েন্সি কার্ভ। এইটুকু হবে, এইটুকু পার্থক্য, ঠিক আছে না? মানে 0 থেকে 10 এর মাঝখানে, 10 থেকে 20 এর মাঝখানে। হ্যাঁ, 10 থেকে 20 এর মাঝখানে, 20 থেকে 30 এর মাঝখানে একটা করে দাগ। এখন আসি, যদি আমার এটা, তাহলে কি কি শিখলাম? হিস্টোগ্রাম শিখলাম, ফ্রিকোয়েন্সি পলিগন শিখলাম, আর কার্ভ শিখলাম। 3টে শেখানো হয়ে গেল। আর এটা কি শিখলাম? পাই চার্ট, তাহলে 4টে হয়ে গেল। আর এবার আছে ওয়াজিব কার্ভ। ওয়াজিব কার্ভ এটা শিখালে আমাদের শেষ হবে। এখানে আমাদের কি কি দেশে ইনফরমেশন দেখায়, 10 থেকে শুরু করে 100 পর্যন্ত। আর গণসংখ্যা দিয়ে আছে 8, 12, 20, 24, 15, 10, 7, 3, 1। এইগুলো ক্রমে ক্রমে যোগ করলে আমরা পাবো যে ফ্রিকোয়েন্সির মাথা কত উপরে উঠবে ওয়াজিবের। তাহলে ফ্রিকোয়েন্সি বসালাম, ক্রমে ক্রমে যোগ করছি। প্রথমে 8, 8 আর 12 20, 20 আর 20 40, 40 আর 24 64, 64 আর 15 79, 79 আর 10 89, 89 আর 7 96, 96 আর 3 99, 99 আর 1 100। তাহলে এখন আমাদের দুই পাশেই গ্রাফের এদিকে 100 রেঞ্জ রাখতে হবে, এদিকেও 100 রাখতে হবে। যদি এদিকে দেয়া থাকে ক্লাস ইন্টারভেল 10 থেকে শুরু করে 100 পর্যন্ত, লিখলাম 0 থেকে 10, এগুলো আমাদের গ্যাপ। এবার 10 থেকে 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 পর্যন্ত। আর গণসংখ্যা এদিকে যদি 100 নিতে হয়, তাহলে প্রতি ঘরের মান 5 করে ধরলে হবে না, এবার 10 করে ব্যবধান ধরতে হবে, নাইলে আমাদের গ্রাফে জায়গা ধরাতে পারবো না।
তাই 0 থেকে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 প্রতি ছোট ছোট ঘরের মান 2 ধরেছি। তাই উপরে আমরা স্কেলে লিখে দিলাম ওএক্স এক্সিস 1 স্কয়ার সমান সমান 2 ইউনিট, ও ওয়াই এক্সিস 1 স্কয়ার সমান সমান 2 ইউনিট। দুই পাশে আমরা 2 ইউনিট করে ধরেছি। আচ্ছা, মানগুলো বসাচ্ছি। এবার কিভাবে মান বসাবো একটু খেয়াল করতে হবে। প্রথমে প্রথম শ্রেণীর শেষ সীমানার উপরে এখান থেকে শুরু হবে। তাহলে প্রথম শ্রেণীর শেষ সীমানা ছিল 20, 20-এর উপরে মান বসবে এই মানগুলো 8, 20, 40, 64 এভাবে ক্রমে ক্রমে বসবে। তাহলে 20-এর উপরে প্রথমে বসাচ্ছি 8, এই ছিল 20, এই বরাবর 8, এই 10-এর এক ঘর নিচে 8। এরপরে আছে 20, এই যে 30 বরাবর হচ্ছে 20, তাহলে 30 এর বরাবর উপরে চলে গেলাম 20, এখানে একটা বিন্দু। এরপরে আছে 40, 64, তাহলে 40-এর পরে 40, তারপরে 50-এর বরাবর 64, এরপরে আছে 79, 89, 89, তাহলে 60 বরাবর 79, এরপরে 70 বরাবর 89, এরপরে 96, 99, তাহলে 80 বরাবর 96, এই যে 96, এই যে 90 থেকে মানে 99 নিচেই 95-এর একটু উপরে 96, এভাবে না বলে 90 থেকে 3 ঘর উপরে 96, আর এরপরে আছে 99, তাহলে 90 বরাবর উপরের দিকে গেলাম 99, মানে 100 এর হাফ ঘর নিচে, এক ঘর নিচে হলেই তো 98 হয়ে যাবে, তাই হাফ ঘর নিচে 99, আর 100 বরাবর ঠিক 100। এই যে এখন আসি, এই বিন্দুগুলো স্কেল দিয়ে যোগ করা যায় না, ফ্রি হ্যান্ডে ঠিক এরকম খালি হাতে দেখতে হবে যে এই বিন্দুগুলো আস্তে আস্তে উপরের দিকে গেছে, সুতরাং খালি হাতে আস্তে 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 মিলাই দিতে হবে। মিলাই দিয়ে এইরকম সুন্দর একটা রাউন্ড তৈরি করতে হবে, এই রাউন্ড এখানে মিলে যাবে। এখন আমাদের ওয়াজিব কিন্তু ওই পর্যন্ত শেষ হয়েছিল। এই জায়গায় একটা ডট ডট চিহ্ন দেওয়া আছে, এই ডট ডট চিহ্ন এটা কি? এইটার জন্য আমাদের ইনফরমেশন এখানে বলা হচ্ছে ড্র এ লেস দ্যান ওয়াজিব। লেস দ্যান ওয়াজিবই আমরা করেছি, মোর দ্যান ওয়াজিব করিনি এখনো। এন্ড ডিটারমাইন, এবং বের করে দেখাও দ্য নাম্বার অফ কোম্পানি গেটিং প্রফিট, প্রফিট তারা কতটুকু ইনকাম করেছে, প্রফিট বিটুইন 45 কোটি এন্ড 75 কোটি, 45 এবং 75 কোটি দেখাতে হবে। ঠিক আছে, 45 কোটি আর 75 কোটি যে ইনকাম, 45 কোটি থেকে 75 কোটির মধ্যে কতটা কোম্পানি আছে, কোম্পানির সংখ্যাটা বের করতে হবে। তাহলে আসি আমরা, ইনকামটা আমাদের রেঞ্জ ছিল নিচেই 40 আর 50, এর মিডিলে আছে 45, এই 45 বরাবর ঠিক এই বরাবর আস্তে আস্তে উপরে উঠতে হবে। উপরে উঠে ওয়াজিবের রেখা যেখানে সেট করবে সেখানে থেমে যেতে হবে। এখান থেকে এবার বাইরের দিকে আমরা ধাবিত হব, ও ওয়াই এক্সিস এখানে যে সোজা এই বরাবর যে মিশে গেল। এখন এখানে দেখলাম 50 আর এক ঘর উপরে ছিল 52, তারপরে আড়াই একটু আর একটু উপরে দিয়েছে হাফ ঘর, তাহলে কত হলো 53, এই 53 বরাবর আমাদের এখানে মিশেছে। আচ্ছা, আবার আসি 70 আর 80, এর মিডিল আছে 75, 75 বরাবর উপরে চলে গেলাম। এই জায়গায় আমাদের ওয়াজিবের সাথে যেখানে ছেদ হলো এখানে থেমে গেলাম। এখান থেকে আবার আমরা বাইরের দিকে চলে গেলাম ও ওয়াই এক্সিসে। ও ওয়াই এক্সিসে যেতে যেতে আমরা ছেদ করলাম এখানে। এই ছেদ বিন্দুটা দেখলাম নিচেই ছিল 90, আর এক ঘর উপরে ছিল 92, আর একটু হাফ ঘর আছে 93, তাই 93 আর 53, এই 93 আর 53 এখানে কিন্তু আছে। সবাই দেখতে পাচ্ছে কিনা জানি না, একটু বড় করে দিই, জুম করি। জি স্যার, দেখা যাচ্ছে। এই যে 93 আর 53, এবার আমরা বিয়োগ করে পেয়েছি কত, 40। অতএব 40টি কোম্পানি আছে যারা 75 কোটি থেকে 45 কোটি থেকে 75 কোটি টাকা আয় করে থাকে। এরকম কোম্পানির সংখ্যা 40টি। অনেক উপরে চলে গেছে। এই যে
তাহলে লিখলাম it is clear from the graph that the number of company getting profit less than 75 crore is এখানে 75 যেখানে বলছি সেটা কত হয়েছিল 93 and the number of company getting profit higher than 45 crore is 53 hence the number of company getting profit between 45 কোটি থেকে 75 কোটি সমান 40 নাম্বার কয়টা 40টা আচ্ছা এত কথা না লিখে দ্বিতীয় সেন্টেন্সটা লিখে দিলে হয়ে যাবে hence the number of company getting profit 45 crore to 75 crore equal 93 minus 53 সমান 40 आंसर কি পারা যাবে জি স্যার পারা যাবে আচ্ছা এবার আসি অজিব লেস দ্যান আর মোর দ্যান এটা শিখলে আমাদের গ্রাফ শেষ লেস দ্যান হচ্ছে উপরের দিক থেকে ক্রমে ক্রমে যোগ করে আনতে হয় যেমন এই 39 আর এই 50 89 আর এই 86 175 আর যোগ হলো 65 240 এবং 86 326 প্লাস 46 372 প্লাস 27 399 এখন উপরের থেকে আস্তে সিকোয়েন্স করে আমরা নিচের দিকে আসলাম এটা হলো আমাদের লেস দ্যান এবার মোর দ্যান কি মোর দ্যান হচ্ছে নিচের দিক থেকে যোগ করতে হয় যেমন 27 লিখলাম 27 আর এই 46 73 আর 86 159 আর 65 এভাবে ক্রমে ক্রমে আস্তে আস্তে উপরের দিকে গেলাম এটাকে বলা হয় মোর দ্যান তাহলে লেস দ্যান আর মোর দ্যান বোঝা গেছে এবার অ্যাকচুয়াল ক্লাস বাউন্ডারি এটা কিভাবে বের করতে হবে হ্যাঁ অ্যাকচুয়াল ক্লাস বাউন্ডারিটা আমরা দেখাবো আসলে এখানে হচ্ছে কি আমাদের প্রশ্নে দেয়া ছিল ইনক্লুসিভ গ্রাফে যখনই যাব ইনক্লুসিভ কখনোই গ্রাফে প্রকাশ করা যায় না কেন যায় না একটু বলি গ্রাফে একটা দাগ শেষ হয়ে গেলে আরেকটা শুরু হয় যেমন 200 থেকে 300 যদি আমি বলি 200 থেকে 299 একটু 100 তো ফাঁকা বাদ দিয়ে আবার 300 শুরু এরকম কখনো হবে না তাই এটা বাধ্য হয়ে আমাদের এক্সক্লুসিভ বানাতে হয় আর এক্সক্লুসিভ বানানোর সিস্টেম হলো প্রথম সীমানার প্রথম শ্রেণীর প্রথম সীমানায় হাফ কমায় দিতে হয় আর প্রথম শ্রেণীর শেষ সীমানায় হাফ বাড়ায় দিতে হয় আমি 200 থেকে যদি হাফ কমায় দিই 199.5 হবে আর 299 এর সাথে যদি হাফ বাড়ায় দিই 299.5 হবে আচ্ছা পরের শ্রেণীতে 300 থেকে হাফ কমায় দিব তাহলে 299.5 আর 399.5 আবার 400 থেকে হাফ কমায় দিলাম 399.5 499.5 এবার দেখা যায় এগুলোকে অ্যাকচুয়াল হয়ে যায় এই ক্লাস এক্সক্লুসিভ হয়ে যায় যেমন 299 199.5 থেকে 299.5 আবার পরের শ্রেণীতে 299.5 থেকে শুরু প্রথম শ্রেণীর শেষ সীমার সাথে দ্বিতীয় শ্রেণীর প্রথম সীমা যখনই মিলে যাবে এটাকে বলা হবে এক্সক্লুসিভ এবার মিলে গেছে না তাহলে এবার এইটা আমরা গ্রাফে বসাতে পারবো কিন্তু 200 থেকে 299 আবার 300 থেকে শুরু এটা গ্রাফে কখনোই বসানো যায় না স্যার এখানে যদি প্রশ্নে এরকম দেওয়া থাকতো 200 থেকে 300 আবার 300 থেকে 400 তাহলে এটা এক্সক্লুসিভই হতো হ্যাঁ তাহলে এটা এক্সক্লুসিভ থাকতো আর এবং এই খাটনিটা আমাদের করা লাগতো না ডাইরেক্ট অঙ্ক শুরু করে দিতাম এটা করতে হতো না আর কি ঠিক আছে আর এটা করতে হয় কখন যখনই আমাদের এই ইনক্লুসিভ দেওয়া থাকে তখন আমাদের এই অ্যাকচুয়াল ক্লাস বাউন্ডারিটা করে নেওয়া লাগে এটাকে রিয়েল ক্লাসও বলা হয় অ্যাকচুয়াল ক্লাসও বলা হয় এখন ক্লাস ইন্টারভ্যাল গুলো বসাচ্ছি 199.5 299.5 399.5 এভাবে 899.5 মানে 900 পর্যন্ত ওয়াজিবের যে অবস্থা সেটা হচ্ছে প্রথম শ্রেণীর শেষ সীমানা 299.5 বরাবর আমাদের 39 লিখতে হবে তারপরে 89 লিখতে হবে তারপরে 75 এ দাগ দিতে হবে এই যে 299.5 প্রথমটাই আমাদের 39 তারপরে 89 এখানে কিন্তু 50 করে ব্যবধান ধরতে হয়েছে কারণ আমাদের 400 পর্যন্ত যেতে হবে 400 পর্যন্ত যেতে গেলে 10 করে ব্যবধান নিলে 400 দেওয়া যায় না 10 করে ব্যবধান নিলে তো 10টা ঘর চলে যাবে 100 পর্যন্ত 50 করে ব্যবধান না নিলে এই রেঞ্জ দেখতে হয় যে কতটা ঘরে আমি এটা বসাবো সুতরাং 50 100 150 200 250 300 350 400 এইভাবে আচ্ছা এখন এই মানগুলো যে বসালাম এইগুলো খালি হাতে কার্ভ নির্ণয় করতে হবে এইদিকে চলে যাবে এটা লেস দ্যান আর যদি আমরা এই দিক থেকে আসি
তাহলে মোর দ্যান কিরকম মোর দ্যানটা শিখাই নিচের থেকে আসতে হয় প্রথম শ্রেণী শেষ শ্রেণীর প্রথম সীমানায় প্রথম শুরু হবে 799.5 এখানে হবে 27 তাহলে 899.5 না লিখে 799.5 এইখানে আমাদের প্রথম মানটা আসলো 27 এই হলো 27 বরাবর একটা ফুটা তারপরে 73 159 এটা হলো 73 এটা হলো 159 এরপর আছে 224 310 এটা 224 310 এভাবে কন্টিনিউ করলাম এই পর্যন্ত এসে থেমে গেলাম লেস দ্যান আর মোর দ্যান ওয়াজিব যে ছেদ বিন্দুটা আছে এই ছেদ বিন্দুকে আবার আমরা মিডল ভ্যালু বলে থাকি মিডিয়ান অনেক সময় প্রশ্ন করা হয় ফাইন্ড আউট দ্য মিডিয়ান ফ্রম দ্য লেস দ্যান অ্যান্ড মোর দ্যান ওয়াজিব তখন এখান থেকে সোজা নামায় নিচের দিকে চলে আসতে হয় দেখ ঠিক আছে এই ছেদ বিন্দুটাই হলো মিডিয়ান লেস দ্যান মোর দ্যান সবাই বুঝতে পারছে এই যে গ্রাফ অজীব কার তাহলে শিখে ফেলেছে তাই না এটা হচ্ছে পাই চার্ট এটা 16 সালে আসছিল from the following table given the details monthly budget of a family represent these figures by a suitable graph diagram এখন আমাদের ফুড কুলাত এগুলো জায়গা দেখাতে হবে তো জায়গা দেখাতে হলে এগুলো ডিগ্রি তৈরি করে একটা পাই চার্ট তৈরি করে ফেলবো এটা পাই চার্টের মধ্যে দেখা দিলাম ফুডের এরিয়া 144 ডিগ্রি 168 ডিগ্রি 254 ডিগ্রি 288 ডিগ্রি 360 ডিগ্রি হবে এরপরে 17 সালে আসছে ইউজিং দা ডাটা ড্র এ পাই চার্ট নিচের এই আইটেমগুলো সব পাই চার্টে উপস্থাপন করতে হবে এখন নাম লিখে দিয়েছে এখানে এশিয়া আফ্রিকা আমেরিকা ইউরোপ এগুলো মানগুলো দিয়ে দেওয়া হয়েছে এখন সবগুলো মান এখানে যোগ করে যা পেয়েছি ডিগ্রি তৈরি করা তো শিখেছি এই ডিগ্রির পরিমাণ এখানে দেখাই দিতে হবে পারা যাবে পাই চার্ট এটা হলো represent the following data by mean the histogram and frequency curve histogram তৈরি করতে হবে আবার একটা কার্ভ দেখাতে হবে একসাথে প্রশ্ন করেছে আচ্ছা কার্ভ বলে নিচেই নামে না ডট ডট করে শুধুমাত্র উপরে থেকে যায় আর পলিগন বলে নিচেই আস্তে আস্তে নেমে যায় হিস্টোগ্রাম তো দেখালাম ও সে কার্ভ দেখানো হয়নি ফ্রিকোয়েন্সি কার্ভ দেখতে হবে শুধুমাত্র হিস্টোগ্রাম লেখা হয়েছে কার্ভ লেখা হয়নি কার্ভটা লিখে দিচ্ছি আমি এই দেখো
ফ্রিকোয়েন্সি কার্ভ দেখানো হলো। এই যদি পলিগন বলা হতো তাহলে এখন এখান থেকে আবার নিচে নামানো হতো। কি কেউ বুঝতে পারছে? আচ্ছা, তারপরে পাই চার্ট, এগুলো তো দেখানো হয়েছে একবার। এগুলো পাই চার্টই বেশি আসছে প্রায়, এগুলো সব বোর্ড প্রশ্ন। এই যে 19 সাল পর্যন্ত এটা আসছে, 19 সালেও পাই চার্ট আসছে। 19 সালে দুটো অঙ্ক এখান থেকে দিছে, ড্র এ হিস্টোগ্রাম, এখানেও হিস্টোগ্রাম আছে। এই শেষ। তাহলে কি আজকে এই পর্যন্ত দেখে আসতে হবে?